প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে। নমস্কার, আমি তরুণ ঘোষ। ডিপ স্টেট যে কাজে ইউনূসকে লাগিয়েছিল, ডিপ স্টেট 100% সফল, এবং ইউনূস তার কাজ করে দেখিয়ে দিয়েছে। দেশটাকে মোটামুটি সিরিয়া বানিয়ে ইউনূস আরো গভীর অন্ধকারে দেশটাকে ঠেলে দিচ্ছে। এখনো কিছু হয়নি, আরো হওয়ার বাকি আছে। গতকাল সারা রাত আমি লাইভ টিভি দেখেছি, বিভিন্ন চ্যানেল আমি ঘুরিয়ে ঘুরিয়ে, সেখানে দেখে আর সকালবেলা যা খবর আমি পেলাম তাতে থেকে আমার এই উপলব্ধি। এখন কালকে সারা রাত্রিবেলা সারাদিন কি হলো, হাদির মৃত্যুর ঘটনা শোনার পর কালকে আমি একটা খবর করেছিলাম, সেখানে বলেছিলাম 98% ডেথ ঘোষণা করে দিয়েছে। তো যাই হোক, 152টা স্থাপনায় আগুন লাগানো হয়েছে। 152টা স্থাপনায়, ঢাকা সহ 10টি জায়গায় 10 জন মারা গেছেন, নিখোঁজ অন্তত 7। এর মধ্যে ঢাকায় 3 জন, সাতক্ষীরায় 5 জন, চিটাগাঁওয়ে 1 জন, খুলনায় 1 জন, ময়মনসিংহে 1 জন। এই যে সাতক্ষীরাতে, এই সাতক্ষীরাতে এখানে একজন হিন্দু আছেন সংখ্যালঘু, খুলনায় 1 জন সংখ্যালঘু, এবং ময়মনসিংহে 1 জন সংখ্যালঘু। তার মানে 10 জন যে মারা গিয়েছেন হামলায়, এই 10 জনের মধ্যে 3 জন হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে। এটা হচ্ছে পুরো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। এখানে পুলিশ এবং সেনাবাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয়। আমি দেখলাম পুলিশ চুপচাপ দাঁড়িয়ে আছে, সেনাবাহিনী আদর আপ্যায়ন করে বুকে জড়িয়ে ধরে তাদেরকে সমঝে তাদেরকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে, যখন প্রথম আলো এবং ডেইলি স্টার যখন জানানো হচ্ছে সেই সময়তে। ওই যে হাজার হাজার জনতা দেখছেন না, তার মধ্যে হয়তো 200-300 হয়তো এই ছাত্র জনতার নামে এই উচ্ছৃঙ্খল বাহিনী রয়েছে, আর বাকিটা হচ্ছে উৎসুক মানুষ এবং কিছু ইউটিউবের লোক যারা ওই ছবিগুলো তুলছেন। তাই রাষ্ট্রীয় সেনাবাহিনী, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা, এই কারণেই আমি বলছি যে এই সেনাবাহিনী এবং পুলিশ, যাদের জাতিকে রক্ষা করা, দেশকে রক্ষা করা যাদের দায়িত্ব, তারা সেই দায়িত্বে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। চিটাগাঁওয়ে ভারতীয় ডেপুটি হাই কমিশনার অফিস ভাঙচুর হয়েছে, খুব ভালো করেছেন এটা। খুলনায় ভারতীয় ভিসা অফিস ভাঙচুর। ঢাকার ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার যেটুকু ছিল ওটুকু, বাকিটুকু লুটপাট করে নিয়ে গিয়েছে। এদের বক্তব্য হচ্ছে ওই 5 উপদেষ্টার পদত্যাগ চাই, যে 5 উপদেষ্টার কথা গতকালকে আমি আপনাদেরকে বলেছিলাম। স্বরাষ্ট্র, পররাষ্ট্র, গৃহায়ন এবং গণপূর্ত দপ্তর, পরিবেশ এবং আইনমন্ত্রী। উল্টো দিকে পদত্যাগ তো দূরের কথা, আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো। একদিকে কথা উঠছে এইটা করেছে ভারতবর্ষ কি করেছে না করেছে সেটা আমি সন্ধ্যের ভিডিওতে বলবো। ভারতবর্ষ এর সঙ্গে কতটা জড়িত বা আদৌ জড়িত কিনা, জড়িত হলে কিভাবে জড়িত আর কিভাবে তারা পালিয়ে এলো, আমি বিকেলবেলা বলবো, এই সন্ধ্যাবেলা বলবো এটা। তো এখন এই খবরটা আমি ফিরি। সাতক্ষীরার জেল ভাঙার চেষ্টা, গুলিতে আহত 2, মানে জেলবন্দি 2 তারা আহত হয়েছে ওই জেলের পুলিশের গুলিতে। আচ্ছা, আজকে নামাজের পর, আজকে শুক্রবার, আজকে নামাজের পর ঢাকা হাই কমিশনার অফিস অভিযান হবে। আজকে হয়তো ঢাকা হাই কমিশন হয়তো ভেঙে গুড়িয়ে দেওয়া হবে, তো সেটা আশঙ্কা করা হচ্ছে। মানে ভালো, আপনারা যেটা করছেন সেটা ভালো।
এইটা করণীয় কি এই যে অবস্থা চলছে, এটা মানে কিভাবে মোকাবিলা করা যায়? কাদেরকে নিয়ে বসা হচ্ছে? যে 5 জন উপদেষ্টার এরা পদত্যাগ চাইছে, এরা বলছে এরা বেঈমান, এরা আমাদের ধোঁকা দিয়েছে, এরা দেশকে লুট করতে এসছে, কালকে ক্যামেরায় বলছে এরা দেশকে লুট করতে এসছে, এরা আমাদের রক্ত চুষছে, তাই এদের পদত্যাগ আমরা চাইছি এবং এদের বিচার চাইছি। তা সেই উপদেষ্টাদের দিয়ে ইউনূস সাহেব তিনি আবার একটা বৈঠকে বসছেন। ভালো। তারপর সন্ধ্যের সময় আবার 3 সেনা প্রধানকে ডাকা হয়েছে, সেখানে আবার একটা বৈঠক। আর বৈঠক করে কি হবে? দেশের তো সম্পত্তি রক্ষা করতে পারছেন না, মানুষের জানমালের উপর রক্ষা করতে পারছেন না, আপনি উপদেষ্টা হয়ে আপনি ওখানে শুধু মিটিং করে যাচ্ছেন। যখন আপনার যমুনা আক্রমণ হবে তখন আপনি বুঝতে পারবেন যে সাধারণ মানুষের উপর কি অত্যাচার হয়েছিল এবং সেটা ভুক্তভোগী হলে কেমন হয়। সেই দিন আসছে, আপনি ওয়েট করুন, সেদিন আসছে। আচ্ছা, এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হলো পাকিস্তানের যে দূতাবাস ছিল, সেই দূতাবাসের 9 কর্মী ঝাঁপ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে এখান থেকে, পাকিস্তান পালিয়ে গেছে। এছাড়া আপনারা দেশ ছাড়ছে ধীরে ধীরে ইউনাইটেড স্টেটস, মানে মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, ইউরোপিয়ানের ইউনিয়নের ব্যবসায়ী এবং যারা সরকারি কর্মী আছে তারা। ওদিকে তারেক রহমান আর এর সঙ্গে তো মিটিং চলছে, এখন মিটিং এ কি হয় সেটা তো পরে বোঝা যাবে। তবে সব থেকে মজার কথা হলো যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে যারা ইউনূসের পক্ষে একদিন রায় দিত, ইউনূসের পক্ষে লেখালেখি করতো, সেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতি দিয়েছে ইউনূসের আমলে কেউ নিরাপদ নয়। সব কিন্তু আস্তে আস্তে ইউনূসের বিপক্ষে চলে যাচ্ছে। আরো মজার ঘটনা আছে, সেটা হচ্ছে এই যে নিউ এজের সম্পাদক নুরুল কবির, তিনি মার খেয়েছেন, বেধড়ক পেটানি হয়েছে তাকে। ডেইলি স্টার এবং প্রথম আলো তো পুড়িয়ে দিয়েছে, সে তো আমি আগেই বললাম, আপনারা সবাই জানেন। তাদের ডেইলি স্টারের যে সম্পাদক তিনি হচ্ছেন মাহফুজ আলম, তিনি অজ্ঞাত স্থানে চলে গেছেন। প্রথম আলোর মতিউর রহমান, তিনিও অজ্ঞাত স্থানে চলে গেছেন। মানে এনারা দুজন এখন অজ্ঞাত স্থান থেকে দেখভাল করছেন এবং পরিচালনা করছেন। এই হচ্ছে সামগ্রিক পরিস্থিতি বাংলাদেশের। আমার মনে হয় যে খুব শিগগির হয়তো বাংলাদেশ একটা রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে যাবে। তার কারণ হচ্ছে এই যে আওয়ামী লীগ ধরো আর জেলে পড়ো, এই কথাটা এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন, তাতে কি হবে? আওয়ামী লীগের কর্মীরা ম্যাক্সিমাম কজন পালিয়েছে? 5 কোটি লোক ধরি আওয়ামী লীগে, তার মধ্যে হয়তো 50,000 হয়তো পালিয়েছে, বাকি তো 4.5 কোটি দেশে রয়েছে। তারা যখন দেখবে আমরা তো এমনিতেই মরবো, অমনিতেই মরবো, এরা যখন ফাইট ব্যাক শুরু করবে, তখন আর একটা সিরিয়া বাংলাদেশের বুকে তৈরি হবে। আর হাই কমিশনের গায়ে হাত দেওয়া মানে বাংলাদেশের কপালে দুঃখ আছে, কূটনৈতিক সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেবে। ভারত হয়তো আর কোনো অ্যাকশনই নেবে না যে তোরা মারপিট করে মর, আমি আমার সীমান্ত রক্ষা করছি। তোরা খাবার পাবি না, তোরা বিদ্যুৎ পাবি না, তোরা জল পাবি না, সব বন্ধ করে দেওয়া হবে। এবার দেখি কতদিন তোরা এই লড়াই করতে পারিস। ভারতবর্ষ আমার মনে হয় সেই দিকেই যাবে। এবার কোনো রকম লড়াই ফড়াইতে ভারতবর্ষ আর যাবে না। তোরা যখন নিজেরাই মারপিট করে মরছিস, তখন নিজেরাই মারপিট করে মর। আচ্ছা, ধরুন তর্কের খাতিরে আমি ধরে নিচ্ছি ভারতবর্ষ থেকে এখান থেকে ঢুকে গেল, ঢুকে গিয়ে এখানে মেরে দিয়ে আবার এখানে ফিরে চলে এলো, খুব ভালো কথা, ঠিক আছে। র যে একেবারে করে না আমি সে কথা বলবো না, র এখানে টার্গেট কিলিং করে, কিরম ভাবে করে না করে আমি সন্ধ্যেবেলায় করবো। কোভার্ট অপারেশন কিভাবে হয়, কাদের কাদের কিভাবে কি করেছে না করেছে আমি সন্ধ্যেবেলা বলবো। কিন্তু আমার বক্তব্য হলো, এই কি যাদেরকে মারা হলো, যে কাগজগুলো পোড়ানো হলো, যে কাগজের অফিস পোড়ানো হলো, সেখানে কতজন আহত বা নিহত হয়েছে তার সংখ্যা এখনো জানা যায়নি। ভেতরে আটকে ছিলেন অনেকে, সেই সংখ্যা এখনো জানা যায়নি। তো তারা কি ভারতীয় ছিলেন?
ওই কোম্পানিটা কি ভারতীয় কোম্পানি ছিল? ওটা বাংলাদেশের অর্থায়নে বাংলাদেশের একজন ব্যবসায়ী তারা কাগজ কোম্পানি করেছিল, সেই কাগজটা আপনারা পড়তেন। এবং এই কাগজ দুটোই কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে সব থেকে বেশি সোচ্চার ছিল এবং আপনাদের হয়ে সব থেকে বেশি প্রচার করেছিল। আজকে সেই কাগজের অফিসগুলো আপনারা জ্বালিয়ে দিলেন, বাকি কাগজগুলো এখন ভয়ে কাঁপছে, তারা দপ্তর খুলবে কি খুলবে না, কাগজ বেরোবে কি বেরোবে না। আজকে যদি এই শুক্রবারের পর উন্মত্ত জনতা, এ তো একটা মানে পাগল হয়ে গেছে এরা, উন্মত্ত জনতা যদি আর দুটো কাগজের অফিস ভাঙে, তাহলে বাংলাদেশ থেকে সমস্ত কাগজ এবং চ্যানেল, সমস্ত সম্প্রচার এবং প্রচার বন্ধ হয়ে যাবে। তাহলে তখন আপনারা কি করবেন? একটা ব্লকেডের মধ্যে পড়ে যাবেন। পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এই যে সবকটা চলে যাওয়া, ইউএস থেকে ইউকে পর্যন্ত, কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন সব যে চলে যাচ্ছে, এবার তার অর্থটা বুঝতে পারছেন? তারা বুঝতে পারছে যে একটা আর একটা সিরিয়া হওয়ার মুখে এসে দাঁড়িয়েছে, ফলে এখান থেকে পালাও। আপনাদের দেশ, আপনারা কি করবেন আপনারা বুঝে নিন। তবে গৃহযুদ্ধের দিকে একটা বাংলাদেশ যাচ্ছে। জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ওসমান হাদি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রায় এক সপ্তাহ জীবনের সাথে পাঞ্জা লড়ে দুনিয়া ছাড়লেন তিনি। ওসমান হাদি ভাই ছিলেন একজন বাংলাদেশপন্থী তরুণ রাজনীতিবিদ, যিনি অল্প দিনের মানুষের ব্যাপক ভালোবাসা অর্জন করেছিলেন। ভারতীয় আগ্রাসন বিরোধিতার এক একটা বক্তব্য এবং কার্যক্রম মানুষের মাঝে ব্যাপক আলোড়ন তৈরি করেছিল। আর সেরকম একজন মানুষকে দিবালোকে গুলি করে দুনিয়া ছাড়া করলে যে দেশে একটা আলোড়ন তৈরি হবে, এইটা খোদ হামলাকারীও জানতো। তারপরেও সফল হামলা করেছে সে এবং দ্রুত সময়ের মধ্যে আশ্রয় নিয়ে ভারতে। আর সেই হাদি ভাইয়ের মৃত্যু সংবাদ দেশে যে একটা উত্তাল অবস্থার তৈরি করবে, তা কিছুটা হলেও কিন্তু আঁচ করা যাচ্ছিল এবং বিষয়টা সরকারের মহল থেকেও আঁচ করা হয়েছে। যে কারণে হাদি ভাইয়ের খবর আসার সাথে সাথেই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে বক্তব্য দেন এবং দেশবাসীকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু পরিস্থিতি যে এত বেশি উত্তাল হবে, এইটা হয়তো অনেকেই আন্দাজ করে নাই। গত রাতে রাজধানীর জায়গায় জায়গায় বিক্ষোভ হয়েছে, এটা হতেই পারে, কিন্তু প্রথম আলো এবং ডেইলি স্টারের অফিসে আগুন দিয়ে তা একদম পুড়িয়ে ফেলা হয়েছে। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনের অফিসে আক্রমণ করা হয়েছে। বারিধারায় ভারতীয় হাই কমিশনকে টার্গেট করে হামলার চেষ্টা করা হয়েছে। ময়মনসিংহে নাকি ঘটে গেছে আরো ভয়াবহ ঘটনা। তো হাদি ভাইয়ের শোকে মিছিল হবে, সরকারকে কঠোর চাপ প্রয়োগ করে নানান কিছু করতে বাধ্য করা হবে, এইটা নিয়মতান্ত্রিক উপায়। কিন্তু এর বাইরে গিয়ে যা যা হয়েছে তাতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে হাদি ভাইয়ের মৃত্যুকে কেন্দ্র করে এজেন্ডা ভিত্তিক যে রাজনীতি শুরু হলো, এইটা আসলে ভয়ঙ্কর। দিন শেষে আমরা একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশ হিসেবে টিকে থাকতে হলে অন্য দেশের সাথে সেইটুকু সম্পর্ক রেখে থাকতে হবে। সেই সম্পর্ক কেমন হবে সেইটা আলোচনার বিষয়, কিন্তু যুদ্ধাবস্থা জারি রেখে তো আর থাকা সম্ভব না। আর গত রাতে এমন কিছুই হলো। তো এবার আসল খবরে আসেন। দেখেন, চূড়ান্তভাবে দেশ অশান্ত হলে আসলে কার লাভ? দেশের নির্বাচন না হয়ে যদি একটা অস্থিতিশীল অবস্থা লম্বা সময় ধরে বজায় থাকে, তাতেই বা লাভ আসলে কার? আপনারা অনেকে মনে করতেছেন এতে করে আসলে লাভ হচ্ছে এনসিপি এবং জামাত শিবিরের, কিন্তু না, বরং নির্বাচনের মাধ্যমে ওরা একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়ে যাবে, এইটা আরো ওদের জন্য লাভজনক। কিন্তু নির্বাচন না হয়ে দেশ অশান্ত থাকলে এই মুহূর্তে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং ভারত। কিভাবে? চোখ বন্ধ করে জাস্ট এক মিনিট একটু ভাবেন যে এই মুহূর্তে দেশ চূড়ান্ত অশান্ত হলে যদি ক্ষমতা হস্তান্তরের মতো অবস্থা তৈরি হয়, তাহলে ক্ষমতায় কে আসবে? জাস্ট চোখটা বন্ধ করে আরেকবার ভাবেন, যারা নিয়মতান্ত্রিক পথে বিচারের দাবি না করে ভাঙচুরে গেছেন, আপনারাও ভাবেন কে ক্ষমতায় আসবে। 100% সম্ভাবনা উত্তাল পরিস্থিতিতে সেনাবাহিনী দেশের ক্ষমতা নেবে। পৃথিবীর ইতিহাস ঘাটলে আপনি দেখবেন সেনাবাহিনী সবসময় এমন অবস্থাতেই ক্ষমতা নেয় যখন দেশ চূড়ান্ত অস্থির সময়ের মধ্য দিয়ে যায়। জুলাই অভ্যুত্থানের সময় কিন্তু চাইলে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারত, কিন্তু সে সময় সেনাবাহিনীর একটা বড় অংশ জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিল, যে কারণে তাদের মধ্যে একটা বিভাজন ছিল। কিন্তু ইন্টারিমের সময়ে দেশের ওভারঅল পরিস্থিতি এমন হয়ে গেছে এবং অবস্থা দিন দিন এমন জায়গায় যাচ্ছে যে এখন ওই বিভাজনগুলোকেও আর আমলে নেওয়ার সময় নাই। আর এই কারণে যদি এখন দেশে উত্তাল অবস্থার মধ্য দিয়ে সেনা শাসন আসে, তাহলে ঘটনা কি ঘটবে? আমাদের সেনাবাহিনীর স্ট্রাকচার এবং রাষ্ট্রপতি কিন্তু হাসিনা আমলের মানুষজন দ্বারাই পরিচালিত হচ্ছে। তো তাদের হাতে ক্ষমতা যাওয়া মানে পতিত শক্তির হাতেই ক্ষমতা যাওয়া। তার মানে দেশে যদি চরম অরাজকতা তৈরি করেন আর সেই সুযোগে যদি ক্ষমতা সেনাবাহিনীর হাতে চলে যায়, তখন বিপ্লব কি খুব কাজ করবে? না, করবে না। আর এইটাই ভারত চায়। বর্তমানে যারা ক্ষমতায়, এরা আওয়ামী লীগ এবং ভারতের শত্রু। নতুন করে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হওয়াটাও তারা কিন্তু চায় না।
তাই এমন একটা মোমেন্টাম তারা তৈরি করতে চেয়েছিল যেখানে দেশ আবারও চরম উত্তাল হয়ে উঠবে, যাতে করে নতুন কেউ ক্ষমতা নেওয়ার একটা পরিবেশ পেয়ে যায়। কারণ খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ কিন্তু বারবার বলতেছে তারা লড়াইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় ফিরে আসবে। এইটা হচ্ছে তাদের সেই লড়াই। দেখেন, আমি বারবার ফরাসি বিপ্লবের কথা বলি, কারণ এই বিপ্লবটা একটা ক্লাসিক উদাহরণ। ফ্রান্সের বিপ্লবের পর নিয়ম মেনে শান্তভাবে যেই সরকার গঠন হয়েছিল, তারা দেশে কিন্তু শান্তি আনতে আমাদের এই ইন্টারিমের মতোই ব্যর্থ হয়েছিল। এই ব্যর্থতার সময় দেশের মধ্যে গুপ্ত হত্যা, পতিতদের হামলা, বিদেশি রাজতন্ত্রীদের আগ্রাসন ইত্যাদি বেড়েই যাচ্ছিল, যেটা সামাল দিতে দেশের নতুন করে আরেকটা সরকার আসে যারা সন্ত্রাসী কায়দায় এইসবকে ট্যাকেল দেয়, যেই সময়টাকে সন্ত্রাসের শাসনকাল বলা হয়। কিন্তু দেশের ভেতরের ওই বাজে পরিস্থিতির সুযোগ কিন্তু কিছুকাল পরে গিয়ে হলেও সেনাবাহিনী নিয়েছিল। মানে নেপোলিয়ন বোনাপার্টে কিন্তু সেনাবাহিনীর লোকে ছিলেন। 1799 সালে তিনি ঠিকই সুযোগ বুঝে কিন্তু ক্ষমতা দখল করে নেন। যেহেতু বোনাপার্টের সাথে রাজতন্ত্রীদের সম্পর্ক খুব একটা ছিল না, আর ততদিনে বেশ সময়ও পেরিয়ে গেছে, তাই তার উপর ভর করে কিন্তু আর পুরনো শক্তি আসতে পারে নাই। কিন্তু বাংলাদেশে এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে যদি সেনা শাসন চলে আসে, তবে সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ এবং ভারত। আর আমাদের সেনাবাহিনীর মানুষজন কোন স্ট্রাকচারে আছে, কাদের বানানো স্ট্রাকচারের ভিতরে আছে, সেটা কিন্তু আপনারা খুব ভালোভাবেই জানেন। আর এই অস্থিতিশীলতার জন্য একটা প্ল্যান করা হচ্ছে, অনেকগুলো ফাঁদ পাতা হচ্ছে। আর গত রাতে এইরকম একটা ফাঁদে পা দিয়েছে একটা গোষ্ঠী। ভবিষ্যৎ চিন্তা না করে কি থেকে কি হতে পারে এসব না ভেবে শুধু আবেগ এবং উস্কানিতে এইরকম সারা দেশে বিশৃঙ্খলা তৈরি করে মূলত পতিত শক্তির স্বার্থই কিন্তু বাস্তবায়ন করা হচ্ছে। এখন আমার সন্দেহ হচ্ছে, ইলিয়াসকে যে অনেকেই ভারতের এজেন্ট বা ডাবল এজেন্ট বলেন, এটা কি আসলেই সত্য? আমি জানি না, কমেন্টে মন্তব্য করেন। আমার কথা ভালো না লাগলে গালি দেন। তারপরও দেশের ভিতরে অরাজক অবস্থা তৈরি হয় এরকম কিছু কইরেন না। পরিবেশটা শান্ত রাখেন। নির্বাচন হওয়াটা খুব জরুরি, নির্বাচন হতে দেন।